10 বছর পর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া আজকে লোকসভার অধিবেশন, নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ রয়েছে আজকে, পাশাপাশি প্রোটেম স্পিকারেরও শপথ গ্রহণ রয়েছে। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, 10 বছর পর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বসতে চলেছে অষ্টাদশ লোকসভার অধিবেশন। প্রথম দিন নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ, শপথ নেবেন প্রোটেম স্পিকারও। 26শে জুন স্পিকার নির্বাচন রয়েছে এবং 10 বছর পর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া লোকসভার কোনো অধিবেশন বসতে চলেছে। গত 4 জুন দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশিত হয়। 9 জুন রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। তবে 2014 এবং 2019 সালে তিনি শপথ নিয়েছিলেন স্বাবলম্বী অবস্থায়, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কিন্তু এবার বিজেপি নির্ভরশীল। 543 আসনে লোকসভায় সরকার গড়তে দরকার 272। 2014 সালে বিজেপি পেয়েছিল 282 আসন। আমরা কথা বলবো, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রতদা, 10 বছর পর সাময়িক একটু হলেও নির্ভরশীল হতে হচ্ছে বিজেপিকে এবং তারা নির্ভরশীল অবস্থাতে সরকার গঠন করেছে এবং আজকে প্রথম অধিবেশন বসতে চলেছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার? জুলেখা, আমার প্রথমেই যেটা মনে হচ্ছে, আজকে সংঘাত, বিরোধিতা এবং তার পাশাপাশি বিরোধীদের গলার জোর আজকে শোনা যাবে। তার কারণ এক কথায় বলতে গেলে এই মুহূর্তে শুধুমাত্র ভোটের বা আসন সংখ্যার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি এক দশক বাদে অন্য কারোর মুখাপেক্ষী যে তা নয়। তার কারণ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এই সরকার সর্ব অর্থেই কিন্তু এনডিএ সরকার, আর মোদী সরকার না। তুমি ঠিক যে কথাটা বলছিলে, দীর্ঘ 10 বছর ধরে এই অবস্থা হয়নি। এক দশকের বেশি সময় একা রাজত্ব করা এবং নরেন্দ্র মোদী, ব্র্যান্ড নরেন্দ্র মোদী হয়ে ওঠা, এবং আমরা দেখেছি যে তার দাপট এবং সেই দাপটই কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারকে এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু এবার তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সংখ্যা এবং আসন সংখ্যার জন্যই এখন আপাতত এনডিএ সরকার বলা ছাড়া আর কোনো গতি থাকছে না। এবং এবার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে অগ্নি পরীক্ষা। আর এমনকি তার রাজনৈতিক কেরিয়ারে আমরা জানি, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী গত কয়েক দশকে তিনি কিন্তু কখনো এইভাবে জোট সরকার চালান। যদিও ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব তারা বারবার বোঝানোর চেষ্টা করছে এনডিএ জোট বরাবরই ছিল, কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম, নরেন্দ্র মোদী তিনি একা তার সরকারকে টেনে নিয়ে যাচ্ছেন এবং আমরা গত 10 বছর দেশ শাসন করেছে নরেন্দ্র মোদীর সরকার। এইবার এতদিন বাদে, এক দশক বাদে এনডিএ সরকার তারা এবার গোটা দেশ চালনা করবে। তার পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এবার যে আবহতে শুরু হতে চলেছে, অর্থাৎ একটা সময় প্রবল প্রতাপ যে দেখানো হয়েছে, এবার অবশ্যই বিরোধীরা তার সুযোগ নেবে, ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা অবশ্যই বিরোধীরা করবে এবং সেটাই গণতন্ত্রের লক্ষণ। অন্যদিকে রাহুল গান্ধীর তার কথা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এবার রাহুল গান্ধী কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের যারা শরিক তারা এবার আগের থেকে অনেক সংখ্যক আসন দখল করে আসছেন, অর্থাৎ বিরোধিতা গলার সুর চড়ানোর কোনো বাধা নেই। এবং রাহুল গান্ধী যে কথা বারবার করে বলছেন যে মনমোহন সিং থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী বিভিন্ন নাম নিয়ে তিনি বলছেন যে তাদের অসুবিধা হওয়ার কথা নয়, বরং রাহুল গান্ধীর ভাষ্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে একটু সময় দিতে হবে। এই অবস্থাটা, এই যে অবস্থার মধ্যে এবার শাসন করতে হবে, এই অবস্থায় তিনি অনভ্যস্ত। এবং তার সঙ্গে সঙ্গে বারবার করে অটলজি থেকে মনমোহন সিং পর্যন্ত তাদের বিনয় বিনম্রতার কথা তিনি বারবার করে তুলেছেন। একদম তাই। পাশাপাশি ঋতব্রতদা, নিট এবং নেট নিয়ে গোটা দেশ জুড়ে যেভাবে তোলপাড় চলছে, কোথাও গিয়ে কি সমানে সমানে লড়াই হবে বলে মনে হচ্ছে? না জুলেখা, আমি সেটাই বলছিলাম যে এ তো গেল হচ্ছে রাজনৈতিক আসন সংখ্যা এবং বিরোধীদের সংখ্যা বেড়ে যাওয়া এবং কোথাও বিরোধীদের এক কাট্টা হওয়া। এটা তো একটা রাজনৈতিক একটা আবহ তৈরি হচ্ছে।
সংঘাতের আবহ শুরু থেকে অবশ্যই থাকবে, যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে নিট থেকে ইউজিসি নেট থেকে শুরু করে আমরা জানি যে বিজ্ঞান ভিত্তিক নেটও বাতিল হয়ে গেছে। এই যে একের পর এক বাতিল হয়ে যাওয়া, এটা বিরোধীদের তো ইন্ধন যোগাবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি একটা প্রশ্ন খুব বড়ভাবে উঠবে যে তাহলে কি দেশের শিক্ষা ব্যবস্থার উপর আঘাত এসেছে? শুধু দেশের শিক্ষা ব্যবস্থার উপর আঘাত নয়, কোথাও বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি রয়েছে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলবেন। ভোট পরবর্তী বিভিন্ন ঘটনা, তার মধ্যে অবশ্যই থাকবে শিক্ষাক্ষেত্রে একটা বিরাট সরকার, বিষয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে কোথাও যেন ঘরে বাইরে এই সরকারের বিরোধিতা এবার কিন্তু চরম সীমায় পৌঁছাবে। সংঘাতের আবহ থাকবে, বিরোধিতা থাকবে, এবং তার পাশাপাশি শুধু শিক্ষা নয়, এমন কিছু বিষয় উঠে আসতে পারে যেটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। এবং দুলেখায় আর একটা বিষয় আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে মণিপুরের ঘটনা। আমরা জানি অমিত শাহ তিনি শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কিন্তু পরিসংখ্যান শুধু দিয়ে পাঠাননি, তিনি মণিপুর নিয়ে বিশেষভাবে ওয়াকিবহাল হতে চেয়েছেন। তার কারণ কোথাও আজকের এই নয়া অধিবেশনে মণিপুর সহ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, শৃঙ্খলা এবং অবশ্যই শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক অরাজকতা হচ্ছে এবং এনপিএ নামক সংস্থাটি তারা দায়িত্বহীনতার একটা যে চরম নিদর্শন দেখিয়েছেন, তা নিয়ে সংঘাত বিরোধিতার আবহতেই আজকে প্রথম দিনটা লেখা থাকবে ইতিহাসে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। লোকসভার প্রথম দিনের ইতিহাসের আবহই হবে বিরোধিতার সংঘর্ষের আবহ। অনেকে মনে করছেন এক দশক বাদে বিরোধীরা সরব হবে, এটাই বোধহয় গণতন্ত্র, এবং সেই গণতন্ত্র মেনে ঠান্ডা মাথায় নরেন্দ্র মোদী এবং পর্ষদ তার সরকার তিনি কিভাবে চালাবেন আজকেই কিন্তু তা পরিষ্কার বোঝা যাবে। ইংরেজিতে একটা কথা বলে, মর্নিং শোজ দ্য ডে, ঠিক সেরকম ভাবে আজকে যদি লোকসভা যে আবহ থাকবে, মোটামুটি ধরে নেওয়া যায় গত 5 বছরের একটা আজ বোধহয় আজকে পাওয়া যাবে কোন দিকে এগোচ্ছে ভারতীয় লোকসভা। একদম, অনেক ধন্যবাদ ঋতুব্রত দা। 10 বছর পর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া আজকে বসতে চলেছে লোকসভার কোনো অধিবেশন, এবং গত 4 জুন আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়। 9 জুন রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য শপথ নেন নরেন্দ্র মোদী, এবং তারপর দেখা গিয়েছে যে 2014 এবং 2019 সালে যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এককভাবে সরকার গঠন করেছিল বিজেপি, 2024-এ গিয়ে কিছুটা নির্ভরশীল হতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এবং সব দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া জোট অর্থাৎ বিরোধীরাও এবারে কিন্তু যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ লড়াই যে এবার সমানে সমানে হবে, বাকবিতণ্ডা তর্কযুদ্ধ যে সমানে সমানে চলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।